হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিডিং ক্লাস। আজকে আমরা যে প্যাসেজটা করব, প্যাসেজটার নাম হচ্ছে জু কনজারভেশন। কনজারভেশন শব্দটার মানে হচ্ছে সংরক্ষণ করা। যেহেতু জু নিয়ে কথা বলছে, তার মানে প্রাণী সংরক্ষণ করাকে বোঝানো হচ্ছে। তার মানে একটা শব্দের একটা অর্থ থাকে এবং একটা কনটেক্সচুয়াল অর্থ থাকে। সাধারণত কনজারভেশন শব্দের মানে সংরক্ষণ করা, কিন্তু এই কনটেক্সটে যখন এটাকে বলা হচ্ছে জু কনজারভেশন, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এখানে প্রাণী সংরক্ষণ করা বোঝানো হচ্ছে। আজকের প্যাসেজটাতে বেশ কিছু সায়েন্টিফিক টার্মস আছে এবং অনেকগুলো ইম্পোর্টেন্ট শব্দ আছে। শব্দগুলোকে নিয়ে আমি একটা ভোকাবুলারি লিস্ট বানিয়েছি আপনাদের জন্য। এটা ফ্রি অফ কস্ট। নিচে পিডিএফটা দেওয়া থাকবে, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। যেটা করতে হবে, প্রত্যেকটা লেকচারে আমি যে ভিডিওর সাথে যে পিডিএফটা দিচ্ছি ভোকাবুলারির জন্য, এই পিডিএফ গুলোকে একসাথে করবেন, কম্পাইল করবেন, করে রেগুলার রিভিশন করবেন। লাইক প্রিভিয়াস 1 নাম্বার এপিসোডে যে ভোকাবুলারি লিস্টটা ছিল, সেটাও আপনারা ডাউনলোড করতে পারেন। যারা মিস করেছেন আগের এপিসোডটা, আমার প্লেলিস্টে দেওয়া আছে। আবার আজকেরটাও একসাথে করবেন। প্রত্যেকটা লিস্টে অ্যারাউন্ড 30 টার মতো নতুন ভোকাবুলারি থাকে। কিছু ভোকাবুলারি হয়তো আপনাদের জন্য রিপিট হবে। তাহলে দেখেন, আপনি যদি এরকম করে ১০ টা বা ১৫ টা প্যাসেজ এবং সেগুলোর ভোকাবুলারি শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু নিজেই ভোকাবুলারি জাহাজ হয়ে যাবেন। আপনার আলাদা করে কোনো ভোকাবুলারি বই পড়তে হবে না। এবং রিডিং এক্সামে সবচেয়ে বেশি স্ট্রাগল করে স্টুডেন্টরা কিন্তু ভোকাবুলারিতে। কারণ নতুন শব্দ চলে আসে, শব্দের ডিফারেন্ট কনটেক্সচুয়াল মিনিং চলে আসে। আপনি যদি শব্দের অর্থ একেবারে না বুঝেন, তাহলে সেন্টেন্সের মিনিং করতে পারবেন না। আর সেন্টেন্সের মিনিং করতে না পারলে প্যারাগ্রাফের অর্থ বুঝবেন না, আনসারও হবে না। ওকে? সো উইথআউট ফার্দার আডু, লেট আস স্টার্ট। যেকোনো একটা প্যাসেজ সলভ করার ক্ষেত্রে প্রথম কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে ওই প্যাসেজে কি টাইপের প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো দেখা। তো আসেন আমরা একটু প্রশ্নগুলো দেখি। লেট আস লুক অ্যাট দ্য কোয়েশ্চেনস। প্রথম ১৬ থেকে ২২ নাম্বার প্রশ্ন, প্যাসেজ নাম্বার 2। প্যাসেজ নাম্বার 1 কিন্তু আমরা প্রিভিয়াস এপিসোডে করেছি। যারা মিস করেছেন অবশ্যই দেখে নিবেন। তাহলে সেকেন্ড প্যাসেজে ১৬ থেকে ২২ প্রথম সেট প্রশ্নটা দেওয়া হয়েছে। ইয়েস, নো, নট গিভেন। ভালো মতো খেয়াল করেন। এই প্রশ্নটা কিন্তু অনেকে ট্রু, ফলস, নট গিভেন এর সাথে মিলিয়ে ফেলে। ইয়েস, নো, নট গিভেন এবং ট্রু, ফলস, নট গিভেন এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। খুবই সূক্ষ্ম একটা পার্থক্য। কি সেটা? দেখেন, ইনস্ট্রাকশন পড়লে সেটা বুঝতে পারবেন। ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ভিউজ অফ দ্য রাইটার। তাহলে এখানে সরাসরি রাইটারের ভিউ নিয়ে কথা বলা হচ্ছে। যখন ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন দেওয়া হয়, তখন ইনফরমেশনটা প্যাসেজে থাকলেই আনসার ট্রু। যদি ইনফরমেশন যেটা প্রশ্নে আছে সেটা প্যাসেজে কোনো জায়গায় লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে আনসার ট্রু। কিন্তু ইয়েস, নো, নট গিভেন এর বেলায় কিন্তু ব্যাপারটা এইরকম না। একটা প্যাসেজের মধ্যে, যে প্যাসেজটা আমাদের লেখক লিখেছে, রাইটার লিখেছে, এখানে বিভিন্ন ধরনের রিসার্চের উক্তি থাকতে পারে, বিভিন্ন সায়েন্টিস্টের কথা থাকতে পারে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফাইন্ডিংস এখানে ইনক্লুড হতে পারে। সেটা কিন্তু আমার আনসারের বেসিস হবে না। ওকে? কথাটা আমার রাইটার বলেছে কিনা সেটা এখানে ইম্পর্টেন্ট। তার মানে রাইটার যখন এই প্যাসেজে কোনো কথা বলবে, সেখানে হতে পারে আই ব্যবহার করতে পারে অথবা মি ব্যবহার করতে পারে। যেমন বলতে পারে আই থিংক, অথবা বলতে পারে যে টু মি, অথবা বলতে পারে যে ইন মাই অপিনিয়ন, তাই না? এইরকম করে সে নিজের অপিনিয়নটাকে আলাদা করতে পারে। আবার যদি সেটা নাও করে, জাস্ট অ্যাজ মানে লেখার যে টোন আছে সেখান থেকেও বোঝা যায় যে এই কথাটা রাইটারের কথা কিনা। এক্সপ্লিসিটলি যদি অন্য কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে যে এটা অমুকে বলেছে, বা এটা ওই রিসার্চে এসেছে, বা এটা অনেকে মনে করে মানে সে বলতেছে না, বলতেছে যে মেনি পিপল, তাহলেও কিন্তু এটা রাইটারের অপিনিয়ন হবে না। সো খুবই কেয়ারফুলি আপনারা এটা নোটিস করবেন যে ট্রু, ফলস, নট গিভেন দিয়েছে না ইয়েস, নো, নট গিভেন দিয়েছে। যদি ইয়েস, নো, নট গিভেন দেয়, তাহলে রাইটারের অপিনিয়নটা আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু স্টুডেন্টদের ২-১ টা নাম্বার মিস হয়ে যায়, বিকজ তারা ট্রু, ফলস, নট গিভেন এর লজিকটা দিয়েই ইয়েস, নো, নট গিভেন এর আনসার করার চেষ্টা করে। ওকে? সো প্রিভিয়াস ক্লাসে আমরা ট্রু, ফলস, নট গিভেন করেছিলাম। যারা মিস করেছেন অবশ্যই দেখে নিবেন আগের এপিসোডটা। তাহলে ১৬, ১৭, ১৮ এই যে ২২ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে। সবগুলা প্রশ্ন কিন্তু একবারে পড়ার প্রয়োজন নাই। ডোন্ট রিড অল দ্য কোয়েশ্চেনস এট আ টাইম। ১৬ নম্বর প্রশ্নটা পড়েন। জাস্ট প্রথম প্রশ্নটা কি বলেছে? লন্ডন জুস অ্যাডভার্টাইজমেন্টস আর ডিসঅনেস্ট। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, ডিসঅনেস্ট। আচ্ছা,
লন্ডন জু এর অ্যাডভার্টাইজমেন্টগুলা অনেস্ট না। এটা একটা দাবি, একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটাকে মাথায় রাখবেন। ইয়েস নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন এর মধ্যে যদি কোনো নাউন থাকে, কোনো নাম্বার থাকে, ডেট থাকে, কোনো লোকেশনের নাম থাকে, এগুলো আমাদের ফোকাস ওয়ার্ড। এই ফোকাস ওয়ার্ডগুলোকে আমরা প্যাসেজে চাইলে একটু দ্রুত স্ক্যান করে বের করতে পারি লোকেশনের জন্য। তারপরে যখন লোকেশন বের হয়ে যাবে তখন আমরা প্রশ্নের মধ্যে কোনো কন্ডিশন আছে কিনা, এইরকম কোনো স্পেসিফিক দাবি করা হয়েছে কিনা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করব। তাহলে 16 নম্বরে বলছে লন্ডন জু এর অ্যাডভার্টাইজমেন্টগুলা মিথ্যা, ডিসঅনেস্ট। ওকে। 17 নম্বরে কি বলেছে? Zoos made an insignificant contribution to conservation up until, এটা একটা কন্ডিশন, 30 ইয়ার্স ago, এটা একটা ফোকাস ওয়ার্ড। তাহলে 30 ইয়ার্স কথাটা যেহেতু একটা সংখ্যা, এটা প্যাসেজে সহজে খুঁজে পাওয়া যাবে এবং তারা একটা দাবি করছে 30 বছর আগ পর্যন্ত, 30 বছর আগ পর্যন্ত জু বা চিড়িয়াখানাগুলো তারা প্রাণী সংরক্ষণের জন্য তেমন কোনো ভূমিকা রাখতে পারে নাই। মেড অ্যান ইনসিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন। ইনসিগনিফিকেন্ট, তাদের কন্ট্রিবিউশনটা কি ছিল? ইনসিগনিফিকেন্ট ছিল, যথেষ্ট ছিল না। তাহলে 30 বছর আগ পর্যন্ত বলেছে, এটা একটা কন্ডিশন। আচ্ছা, এখন এই যে কথাগুলো, এগুলো নিয়ে আমরা প্যাসেজে সার্চ করব। এই আসলে নট গিভেনে কিন্তু আর কোনো কিছু আপনাদের পড়ার দরকার নাই, 16 এবং 17 পর্যন্ত পড়লেই চলবে। আচ্ছা, আর কি টাইপের প্রশ্ন আসছে দেখি আমরা। 23, 24 এবং 25, এটা কি টাইপের প্রশ্ন দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে 23 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে দেখেন। হোয়াট ওয়ার দ্য অবজেক্টিভস অফ দ্য WZCS ডকুমেন্ট। এই যে একটা অ্যাক্রোনিম পাওয়া গেল WZCS, তাহলে বোঝা গেল যে WZCS এটা যেখানে আসবে সেখান থেকে আমরা আনসার পাবো। এখন কিন্তু কোনো অপশন পড়ার প্রয়োজন নাই। 24, 25 এই প্রশ্নগুলোও এখন আপাতত পড়ার প্রয়োজন নাই। কেন? বিকজ এগুলো সিকোয়েন্সিয়ালি আসবে। 16, 17 আসবে, তারপরে 18, 19 আসতে পারে, বা 23, 24 সিকোয়েন্সিয়ালি আসবে। ওকে? 23 না পেলে 24 এর আনসার আসবে না। 24 না পেলে 25 এর আনসার আসবে না। 99.9% টাইমে এইটাই হয়। 2-একটা এক্সেপশনস হইতে পারে। বাট এক্সেপশনস তো আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি না, তাই না? আচ্ছা, আর কি আসছে দেখি। 26 থেকে 28 কি বলছে? 26 থেকে 28 খুবই মজার একটা প্রশ্ন। বলছে দ্য রাইটার মেনশনস আ নাম্বার অফ ফ্যাক্টরস। আমাদের লেখক বেশ কিছু ফ্যাক্টরের কথা বলেছেন হুইচ লেড হিম টু ডাউট। যে ফ্যাক্টরগুলোর কারণে ওনার মনে সন্দেহ তৈরি হয়েছে, ডাউট তৈরি হয়েছে কিসের ব্যাপারে? দ্য ভ্যালু অফ দ্য WZCS ডকুমেন্টের ব্যাপারে। ওই দেখেন এমসিকিউ যেখানে আছে এই আনসারগুলোও কিন্তু সেখানে আছে। WZCS এটা একটা অ্যাক্রোনিম, একটা নাউন ধরতে পারেন, একটা নাম। এটা আমরা খুব সহজে প্যাসেজে বের করতে পারবো। তাহলে WZCS ডকুমেন্টের ব্যাপারে আমাদের লেখকের কিছু সন্দেহ আছে, কিছু ক্রিটিসিজম আছে। হুইচ 3 অফ দ্য ফলোইং ফ্যাক্টরস আর মেনশনড। এইটা হচ্ছে প্রশ্ন। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে লিস্ট অফ ফ্যাক্টর, তার মধ্য থেকে আমাকে 3টা বের করতে বলছে, যে 3টা আমাদের লেখক প্যাসেজে মেনশন করেছেন। এটাও কিন্তু সেম ফর্মুলা ফলো করতেছে, লেখকের কথা বলছে, কিন্তু লেখকের কথা বলছে। তার মানে অনেকে অনেক কথা বলতে পারে, সেটা ফ্যাক্টর হিসেবে নেওয়া যাবে না। আমাদের রাইটার কি বলছে শুধু সেটাই আমরা এখানে আইডেন্টিফিকেশন করব। এখানে 6-7টা অপশন আছে, তার মধ্যে আমাকে মাত্র 3টা অপশন সিলেক্ট করতে হবে। ওকে? ধারাবাহিকভাবে আপনারা আনসারগুলো করবেন, কিন্তু কি কি টাইপের প্রশ্ন আসছে এটা যদি আপনি প্রথমে একবার চোখ বোলায় নেন, তাহলে আপনার একটা ভালো প্ল্যানিং হবে এক্সামে, যে আমি এটার পরে এই প্রশ্নটা আসতে পারে, বা এই ওয়ার্ডটা দেখলে আমি ওই প্রশ্নটা সলভ করতে পারি। ওকে? তো এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করা রিডিং এর একটা বড় স্কিল। অনেকেই যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, রিডিং এর প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে যে মানে প্রবলেমটা সবচেয়ে বেশি কমনলি আমরা পাই, যে স্যার আমি টাইম ম্যানেজ করতে পারি না, বা আমার টাইম ম্যানেজ হয় না। কিন্তু দেখেন আমি এই পর্যন্ত যতবার আইএলটিএস পরীক্ষা দিয়েছি প্রত্যেকবারই রিডিং এ আমার 9 আউট অফ 9 ছিল। এই পর্যন্ত প্রায় 4-5 বার আমি রিডিং এ 9 আউট অফ 9 পেয়ে ফেলছি। এবং একেবারে প্রথম যখন আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েটের পরে, তখনও 60 মিনিটের কম সময়ে কিন্তু আমি পরীক্ষা শেষ করেছিলাম। ইভেন লাস্ট এক্সামেও আমি প্রায় 10-12 মিনিট হাতে রেখে পরীক্ষা শেষ করেছি। এটার সিক্রেটটা কি? কোনো সিক্রেট নাই। এটার ফর্মুলা কি? কোনো ফর্মুলা নাই। এটা টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি কি? কোনো টিপস, ট্রিক্স কিচ্ছু নাই। আপনি টাইম এফিশিয়েন্টলি খরচ করবেন। যেমন এখানে এই ফ্যাক্টরগুলো এখন আমি পড়ব না। এমসিকিউ এর অপশনগুলো আমি পড়ব না। ট্রু, ইয়েস, নো এর সবগুলা প্রশ্ন আমি একসাথে পড়ব না। এই যে আমি অল্প, অল্প করে পড়ছি, যতটুকু প্রয়োজন শুধু ততটুকু পড়ছি। এটাই হচ্ছে আপনার টাইম এফিশিয়েন্টলি খরচ করার সিস্টেম।
অনেকে দেখবেন যে আ বিভিন্ন বিদেশি IELTS ট্রেনার যারা আছে যেমন E2 বলেন, লিজ বলেন বা IELTS অ্যাডভান্টেজ এরকম বিভিন্ন যারা মানে ফরেন বা নেটিভ IELTS ট্রেনার্স আছে। তারা খুব কমন একটা মানে সাজেশন দেয়, একটা টিপস দেয় স্টুডেন্টদেরকে। সেটা হচ্ছে যে আপনারা ১ম এ পুরো প্যাসেজটা একবার চোখ বুলাবেন। পুরো প্যাসেজটা একবার চোখ বুলায় নিবেন। এরকম একটা কথা তারা বলে। কিন্তু এই কথাটা কিন্তু নন নেটিভ স্পিকারদের জন্য একেবারে ডিজাস্ট্রাস। মানে পুরোপুরি ভুল একটা টিপস নন নেটিভদের জন্য। নেটিভদের জন্য ভাই অ্যাবসোলিউটলি ফাইন। এখন আপনি যদি বাংলায় IELTS দিতেন মানে বাংলা পরীক্ষা দিতেন আরকি। IELTS মানে ইংলিশ না। তাহলে আপনাকে আমি ওইটাই বলতাম। যে একটা বড় যদি আপনাকে প্যাসেজ দেয় ২ পেজের বাংলা প্যাসেজ, তাহলে আপনি ১ম এ পুরো বাংলা প্যাসেজটা একটু চোখ বুলান। কেন? বিকজ আপনি আপনার মাতৃভাষা বাংলা, আপনি সহজে এটাকে চোখ বুলাতে পারবেন। ওকে? আপনি চোখ বুলালে আপনি বুঝতে পারবেন। কারণ এটা আপনার মাতৃভাষা। বাট ইংলিশের ক্ষেত্রে ভাই আপনি যদি ইংলিশ ভার্শনেও পড়াশোনা করে থাকেন, ইংলিশ মিডিয়ামেরও যদি আপনি স্টুডেন্ট হন, ইভেন ইফ ইউ হ্যাভ স্টাডিড অর কমপ্লিটেড ইউর A levels or O levels, that doesn't make it your mother tongue. It will always be your secondary language. All right? Definitely, your understanding comprehension might be better than the average Joe, but still, you are not a native. So, you will struggle to understand and comprehend and retain the information that you read in this long paragraph. ২টা প্যাসেজ, হ্যাঁ? ২টা পেজ পড়ে আপনি রিটেন করতে পারবেন না। সো, সব জায়গা থেকে টিপস, ট্রিক্স কালেক্ট করে আপনি সব এপ্লাই করবেন পরীক্ষায় তাড়াতাড়ি একটা স্কোর চলে আসবে। That does not work. আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এ কারণেই এই যে আমার চ্যানেলে যদি আপনারা দেখেন, একেকটা ভিডিও ৪০-৪৫ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টার। মানে কোনো ৫-৭ মিনিটের ছোট, ছোট ভিডিও দিয়ে এই চ্যানেলটা করা না। বড়, বড় ভিডিও দিয়ে করা। কেন? বিকজ ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু লার্ন সামথিং, আপনাকে ওই সময়টা স্পেন্ড করতে হবে। আপনি রিলস দেখে, শর্টস দেখে আসলে প্রিপারেশন হবে না। ঠিক আছে? রাইট। সো তাহলে আমাদের ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন এর যে প্রশ্ন ২ টা ছিল, এগুলো মাথায় নিয়ে আমরা প্যাসেজে যাব। ১৬ নম্বর প্যাসেজে বলেছিল লন্ডন জু এর অ্যাডভার্টাইজমেন্টগুলো মিথ্যা, ডিসঅনেস্ট। ১৭ নম্বরে বলেছে যে জু গুলো যে কন্ট্রিবিউশন করেছে প্রাণী সংরক্ষণে ৩০ বছর আগ পর্যন্ত সেই কন্ট্রিবিউশন গুলা খুবই নগণ্য ছিল, ইনসিগনিফিক্যান্ট ছিল। ওকে? ঠিক আছে। ১ম প্যারাগ্রাফে চলে যাই। ফার্স্ট প্যারাগ্রাফে বলেছে, "One of London Zoo's recent advertisements caused me some irritation." মি বলতে কে? হু ইজ দ্য মি? আমাদের রাইটার। ইরিটেশন মানে কি? বিরক্তি হওয়া। তাহলে রাইটার বলছে যে লন্ডন জু এর অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি খুব বিরক্ত হয়েছি। So patently did it distort reality. Distort মানে বিকৃত করা। রিয়ালিটিকে বিকৃত করেছে। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তারা রিয়ালিটিকে বিকৃত করেছে। এই জিনিসটাতে আমি খুবই ইরিটেটেড হয়েছি, বিরক্ত হয়েছি। এটা কে বলেছে? আমাদের লেখক বলেছে। তাহলে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্টে বাস্তবটাকে বিকৃত করা হয়, তাহলে সেটা কি অনেস্ট অ্যাডভার্টাইজমেন্ট না ডিসঅনেস্ট অ্যাডভার্টাইজমেন্ট? আপনারাই বলেন। ডিসঅনেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবসোলিউটলি। এবং এই কথাটা কে বলেছে? আমাদের রাইটার বলেছে যে উনি বিরক্ত হয়েছেন বিকজ অ্যাডভার্টাইজমেন্টটাতে রিয়ালিটিতে ডিস্টর্ট করা হয়েছে। এখন ডিস্টর্ট মানে যে বিকৃত করা, এটা যদি আপনি না জানেন তাহলে তো আনসার হবে না। এই প্যারাগ্রাফে এবং এই প্যাসেজে যতগুলো শব্দ আছে আপনাদের অজানা ইম্পর্টেন্ট শব্দ আছে, সবগুলো শব্দের অর্থ, বাংলা অর্থ, সিনোনিম এবং প্রত্যেকটা সিনোনিম দিয়ে একটা করে বাক্য লিখে আলাদা করে কার্ড বানিয়েছি। নিচে পিডিএফ এর কমেন্টে দেওয়া আছে লিঙ্কটা, ডাউনলোড করে পড়া শুরু করে দেন। আচ্ছা, তাহলে ১৬ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এই যে কথাটা লন্ডন জু অ্যাডভার্টাইজমেন্ট যে ডিসঅনেস্ট, এই কথাটার সাথে আমাদের লেখকের কথা কি মিলেছে না মিলে নাই? অ্যাবসোলিউটলি মিলেছে। তাহলে আনসার হবে ইয়েস, আমাদের লেখক এই কথাটাই বলেছেন। এখন দেখেন আমরা 30 ইয়ার্স এগো এই কথাটা কোথাও পাই কিনা। এই প্যারাগ্রাফে দেখেন তো 30 ইয়ার্স এগো কথাটা কোথাও আছে নাকি? 30 ইয়ার্স এগো 30, ৩০ তো একটা নাম্বার, তাই না? তাহলে 30 কথাটা তো খুব ক্লিয়ারলি চোখে পড়ার কথা। দেখেন আছে কোথাও? নাই। ওকে। তাহলে পরীক্ষার হলে কি এই প্যারাগ্রাফটা পড়ার আপনার দরকার আছে? নাই। তারপরেও যেহেতু আপনি বাসায় যখন প্রিপারেশন নিবেন, তখন আমার সাজেশন থাকবে যে আপনি পড়বেন। বাসায়। লার্নিং এর জন্য। বাসা তো আর পরীক্ষা না। বাসা তো প্রিপারেশন। প্রিপারেশনের জন্য পড়বেন। কারণ তখন নতুন, নতুন শব্দ শেখা হবে, সেন্টেন্সের একটা ধারণা হবে। হ্যাঁ? এগুলো কাজে লাগে। এক্সামে স্কিপ। টাইম বাঁচবে। অলরাইট?
তো আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি বাকি অংশটুকু। Headlined without zoos, you might as well tell these animals to get stuffed. It was bordered with illustrations of several endangered species. তাহলে চিড়িয়াখানাগুলো তারা খুব প্রচার করছে যে চিড়িয়াখানা না থাকলে এই বিলুপ্তপ্রায় প্রাণীগুলো সব মরে যাবে। তারপরে কি বলছে? And went on to extol the myth that without zoos like London Zoo, these animals will almost certainly disappear forever. With the zoo world's rather mediocre record on conservation, one might be forgiven for being slightly skeptical about such an advertisement. তাহলে লন্ডন জু তারা কি বলছে? তারা বলছে যে আমরা যদি না থাকি, চিড়িয়াখানা যদি না থাকে, তাহলে এই যে এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, স্পিসিস মানে প্রজাতি, এন্ডেঞ্জার্ড মানে বিলুপ্তপ্রায়, বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এবং তারা একটা মিথ মানে একটা ভুল ধারণাকে খুব ভালোভাবে প্রকাশ করছে, খুব মানে মানুষকে জানাচ্ছে, বলতেছে যে জু হচ্ছে এই এন্ডেঞ্জার্ড প্রাণীগুলোকে সংরক্ষণে কাজ করতেছে। তারপরে আমাদের লেখক বলল, কিন্তু লন্ডন জু এর মতো অন্যান্য যে জুগুলো আছে, চিড়িয়াখানাগুলো আছে পৃথিবীতে, তাদের মানে কনজারভেশনের কাজগুলা খুবই মেডিওকার। শব্দটা খেয়াল করেন, মেডিওকার। মেডিওকার মানে হলো খুবই সাধারণ, খুবই নগণ্য, ইনসিগনিফিকেন্টের একটা সিনোনিম বলতে পারেন। তাহলে কনজারভেশন নিয়ে আসলে চিড়িয়াখানার যে কাজ সেটা খুবই নগণ্য, কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে যে আমরা না থাকলে কনজারভেশনই হবে না, প্রাণী সব মরে শেষ হয়ে যাবে। তার মানে তাদের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে আমাদের লেখক কি করেছে? খুবই সন্দেহ প্রকাশ করে, স্কেপটিক্যাল বলেছে। স্কেপটিক্যাল মানে এই ব্যাপারে ডাউট থাকা, সন্দেহ থাকা। কিন্তু 30 ইয়ার্সের যে কথাটা ছিল, এই কথাটা আমরা এখনো পাইনি। তাহলে আসেন আমরা নেক্সট প্যারাগ্রাফে চাই। দেখেন নেক্সট প্যারাগ্রাফে ঢুকেই স্ক্যান করলে সবার আগে এই যে 30 ইয়ার্স এগো কথাটা একদম চোখের সামনে জল করে উঠতেছে, তাই না? একদম 30 ইয়ার্স এগো চোখে পড়ে যাচ্ছে, আর নাম্বার খুব ইজিলি আইডেন্টিফিকেশন করা যায়। তো কি বলেছে যে zoos were originally created as places of entertainment and their suggested involvement with conservation didn't seriously arise about 30 years ago. তাহলে until about 30 years ago, 30 বছর আগ পর্যন্ত didn't seriously arise, কনজারভেশন নিয়ে তাদের ইনভলভমেন্ট সিরিয়াস ছিল না। তাহলে প্রথমত চিড়িয়াখানা তৈরি হয়েছিল এন্টারটেইনমেন্টের জন্য। কনজারভেশন, প্রাণী সংরক্ষণ তো একটা খুব সায়েন্টিফিক কাজ। এই সায়েন্টিফিক কাজে তাদের ইনভলভমেন্ট 30 বছর আগ পর্যন্ত কি ছিল না, খুব একটা সিরিয়াস ছিল না। তার মানে সিগনিফিকেন্ট ছিল না, ইনসিগনিফিকেন্ট ছিল, তাই না? তাহলে 17 নম্বর প্রশ্নে যে কথাটা বলেছে যে জুস মেড অ্যান ইনসিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু কনজারভেশন আপ আনটিল 30 ইয়ার্স এগো, এই কথাটার সাথে আমাদের রাইটার টোটালি একমত। আমাদের রাইটার এইটাই বলেছে যে তারা আসলে এন্টারটেইনমেন্টের জায়গা ছিল, কনজারভেশন নিয়ে, সায়েন্টিফিক এই কাজ নিয়ে তাদের ইনভলভমেন্ট আসলে খুব একটা সিরিয়াস ছিল না আপ আনটিল 30 ইয়ার্স এগো। অলরাইট, তাহলে 16-17 পেয়ে গেছি। একটা শব্দ ছিল WZCS। WZCS কি আমরা পাইছি এখানে? দেখেন তো এই প্যারাগ্রাফে কি WZCS আছে? ওই যে MCQ, ফ্যাক্টর আইডেন্টিফিকেশন, এইসব জায়গাতে আমরা WZCS পেয়েছিলাম। দেখেন এই যে WZCS জল করছে, তাই না? ফোকাস ওয়ার্ডটা WZCS কি লেখা আছে? এটা একটা ওয়ার্ল্ড জু কনজারভেশন স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি। ওকে, তো হইতে পারে এখানে আরো আনসার থাকতে পারে। সো আমরা 16 আনসার করে ফেললাম, 17 আনসার করে ফেললাম। এবার আমরা 18 পড়ব। 18তে কি বলছে দেখেন, দ্য WZCS ডকুমেন্ট ইজ নট নোন, এটা একটা কন্ডিশন, নট নোন ইন ইস্টার্ন ইউরোপ, এটা একটা জায়গার নাম। তার মানে ইস্টার্ন ইউরোপ থাকতে হবে, তাহলে আনসার পাওয়া যাবে। তাহলে দেখেন তো এই প্যারাগ্রাফে ইস্টার্ন ইউরোপ আছে কিনা, ইস্টার্ন ইউরোপ আছে কিনা, এখানে দেখেন তো ইউরোপ আছে কিনা বা ইস্টার্ন ইউরোপ আছে কিনা, স্ক্যান করে দেখেন। প্রশ্নে বলেছে WZCS এই ডকুমেন্টসটা ইস্টার্ন ইউরোপে আননোন ছিল, ইস্টার্ন ইউরোপের মানুষ এই ব্যাপারে জানতো না।
দেখেন ইস্টার্ন ইউরোপ নিয়ে কোনো কথা এখানে আছে? নাই। এই প্যারাগ্রাফে ইস্টার্ন ইউরোপ নিয়ে কোনো কথা নাই। তার মানে এখানে আমরা উত্তরটা পাচ্ছি না। তাই না? 17-18 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা এখানে পাচ্ছি না। ওকে। তারপরেও যেহেতু আমরা ক্লাস করতেছি শেখার জন্য আমরা দ্রুত এই জায়গাটা পড়ে যাই। এক্সামে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ। তাহলে এখানে কি বলছে দেখি আমরা। এখানে বলছে যে 8 years later এখান থেকে পরের সেন্টেন্স 8 years later a series of world conferences took place. তো অনেকগুলো পৃথিবীতে কনফারেন্স হয়েছিল ওয়ার্ল্ড কনফারেন্স কি নিয়ে এন্টাইটেলড দ্য ব্রিডিং অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস বিপদসংকুল বা হুমকির সম্মুখীন স্পিসিসদের প্রজনন নিয়ে অনেকগুলো কনফারেন্স হয় ব্রিডিং মানে প্রজনন অ্যান্ড ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস এরপর থেকে দিস পয়েন্ট অনওয়ার্ড এটা একটা ফ্রেজ হ্যাঁ আপনারা এটা শিখতে পারেন ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস এরপর থেকে conservation became the zoo community's buzzword. Buzzword মানে কি? Buzzword মানে হচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য যে ধরনের শব্দ ব্যবহার করা হয়। যেমন আইএলটিএস এর মধ্যে সবচেয়ে বড় বাজওয়ার্ড হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। যে কোনো ভিডিওতে যদি টিপস ট্রিক্স লিখে বড় করে থাম্বনেইল দেওয়া যায় তাহলে people get attracted. Why? Because they want a shortcut হ্যাঁ to get a good score. বাট আসলে কিন্তু শুধু টিপস এন্ড ট্রিক্স দিয়ে ইউ ক্যানট গেট এ গুড স্কোর এটা হচ্ছে একটা বাজওয়ার্ড মানুষকে আকৃষ্ট করার জন্য আর কিছু না অ্যাডভার্টাইজমেন্ট দিস কমিটমেন্ট হ্যাজ নাও বিন ক্লিয়ারলি ডিফাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড জু কনজারভেশন স্ট্র্যাটেজি WZCS তাহলে এই যে WZCS এটা একটা ডকুমেন্ট যেখানে কিভাবে তারা কনজারভেশন করবে সেটার ব্যাপারে লেখা আছে which although an important and welcome document does seem to be based on an unrealistic optimism কে বলছে এটা আমাদের রাইটার বলছে about the nature of the zoo industry আমাদের রাইটার বলছে যে ঠিক আছে সবই ভালো তোমাদের এই ডকুমেন্টটাও ভালো ওয়েলকাম করছি বাট তোমরা যেটার উপরে ভিত্তি করে এই ডকুমেন্টটা তৈরি করেছো সেটা আসলে আনরিয়েলিস্টিক একটা অপটিমিজম মানে আশাবাদী হওয়া আনরিয়েলিস্টিক মানে অবাস্তব বা আসলে এটা অসম্ভব তাহলে যেরকম আশাবাদী আপনি হচ্ছেন সেটা আসলে রিয়েলিস্টিক না বাট ইস্টার্ন ইউরোপ নিয়ে এখানে কোনো কথা আমরা পেলাম না সো আমরা চলে যাচ্ছি নেক্সট প্যারাগ্রাফে তাহলে নেক্সট প্যারাগ্রাফে দেখেন আবারও WZCS নিয়ে প্রশ্ন করা হয়েছে তো আমরা এখান থেকে দুটা প্রশ্ন পড়ে আসি 18 পড়েছিলাম 19 নম্বর প্রশ্নটাও পড়ি সবসময় দুটা করে প্রশ্ন পড়বেন ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন সলভ করার ক্ষেত্রে দুটা করে প্রশ্ন পড়বেন তাহলে নট গিভেনটা আইডেন্টিফিকেশন করা একটু সহজ হবে ওকে তার 19 নম্বরে কি বলছে zoos in the WZCS select list were carefully inspected এটা হচ্ছে কন্ডিশন WZCS অর্গানাইজেশন তারা একটা চিড়িয়াখানার লিস্ট বানাইছে সিলেক্ট লিস্ট বানাইছে এবং এই লিস্টে যাদেরকে তারা ইনক্লুড করেছে তাদেরকে তারা খুব কেয়ারফুলি ইন্সপেক্ট করেছে যাচাই বাছাই করেছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন কারণ এই কথাটার সাথে আমাদের রাইটারের অপিনিয়ন মিলতেছে কিনা যদি মিলে তাহলে আনসার দিতে পারবো তাই না আচ্ছা সো আসলে দেখি আমরা সিলেক্ট লিস্ট WZCS এর কথা তো এখানে আছে তাই না সিলেক্ট লিস্ট নিয়ে কোনো কথা কি এখানে আছে দেখেন তো WZCS এই যে এখানেও একটা WZCS দেখতে পাচ্ছি কিছু সংখ্যা টংখ্যা আছে হাজার খানেক তাই না এই যে সিলেক্ট লিস্ট দেখেন সিলেক্ট লিস্ট তাহলে বোঝা গেল যেহেতু সিলেক্ট লিস্ট আছে তার মানে এখানে আমার 19 নম্বর প্রশ্নের উত্তরটা থাকতে পারে আচ্ছা তাহলে আমরা পড়ি 18 এবং 19 খুঁজি ইস্টার্ন ইউরোপ কি আছে ইস্টার্ন ইউরোপ এই যে ইস্টার্ন ইউরোপ দেখছেন তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর 19 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেতে পারি আমরা ফোকাস ওয়ার্ড এবং কন্ডিশনগুলোকে বের করতে পারছি তাহলে আসেন আমরা এবার পড়ে দেখি The WZCS estimates that there are about 10,000 zoos in the world, of which around 1,000 represent a core of quality collections, capable of participating in coordinated conservation program. WZCS তারা বলছে পৃথিবীতে প্রায় 10,000 চিড়িয়াখানা আছে এবং তার মধ্যে 1,000 হচ্ছে বেশ ভালো কোয়ালিটির তাদের কোর কোয়ালিটি আছে এবং তাদের এই যে কনজারভেশন করার ক্যাপাসিটি আছে তাহলে এটা হচ্ছে WZCS ডকুমেন্টের কথা এখন এর পরের সেন্টেন্সে যে কথাটা বলতেছে সেটা আমাদের রাইটারের কথা প্রথম বাক্যটা এই যে এটা কিন্তু রাইটারের কথা না এটা WZCS এর কথা
রাইটার কি বলছে দেখেন, দিস ইজ প্রবাবলি দ্য ডকুমেন্টস ফার্স্ট ফেইলিং। উনি বলছে এইটা হচ্ছে এই ডকুমেন্টের প্রথম ভুল। অ্যাজ আই বিলিভ, এই যে আই বিলিভ, উনি বিশ্বাস করে 10,000 is a serious underestimate of the total number of places masquerading as geological establishments. মাস্কারেডিং একটা শব্দ আছে এখানে, মাস্কারেডিং মানে হচ্ছে ছদ্মবেশ নেওয়া বা ভান করা। উনি বলতেছে যে 10,000, তুমি যে বলছো পুরো দুনিয়াতে 10,000 চিড়িয়াখানা আছে, এটা আসলে একটা আন্ডার এস্টিমেট, এর থেকে আসলে সংখ্যাটা আরো কি হবে, বেশি হওয়ার কথা। তাহলে উনি বলতেছে যে পৃথিবীতে চিড়িয়াখানার মতো ভান ধরে আছে যেসব অর্গানাইজেশন, মানে নামে চিড়িয়াখানা, আসলে ভিতরে কিছু নেই, 2-4-5টা মানে ময়ূর রেখে তারা চিড়িয়াখানা বানায় ফেলছে, আছে না এরকম ছোট ছোট। তো বলতেছে যে এই সংখ্যাটা 10,000-এর থেকে আরো বেশি হবে আসল সংখ্যাটা। অফকোর্স ইট ইজ ডিফিকাল্ট টু গেট অ্যাকুরেট ডেটা। উনি বলতেছে যে যদিও আসল ডাটাটা বের করাটা আসলে কঠিন। টু পুট দি ইস্যু ইনটু পার্সপেক্টিভ, এটা আপনারা একটু শিখবেন। টু পুট দ্য ইস্যু ইনটু পার্সপেক্টিভ মানে হচ্ছে আরো ভালোভাবে কোনো কিছুকে বোঝানোর জন্য কথাটা বলা হয়। ইন আদার ওয়ার্ডস, টু পুট দিস ইস্যু ইনটু পার্সপেক্টিভ, এগুলো স্পিকিংয়ে এবং রাইটিংয়ে ব্যবহার করবেন। ফাটাফাটি আপনাদের স্ট্যান্ডার্ড হবে যদি আপনারা এই ধরনের ফ্রেজেসগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? দারুণ স্কোর আসবে ইনশাল্লাহ, সবকিছু ঠিক থাকলে। আই হ্যাভ ফাউন্ড দ্যাট, উনি বলতেছে, রাইটার বলতেছে যে আমি দেখছি যে ইন আ ইয়ার অফ ওয়ার্কিং ইন ইস্টার্ন ইউরোপ আই ডিসকভার ফ্রেশ জুস অন অলমোস্ট উইকলি বেসিস। উনি বলতেছে যে আমি 1 বছর ইস্টার্ন ইউরোপে কাজ করছিলাম এবং তখন আমি দেখছি যে প্রতি সপ্তাহেই একটা করে নতুন চিড়িয়াখানা হচ্ছে, ঠিক আছে? আজকে এখানে একটা চিড়িয়াখানা, কালকে ওইখানে একটা নতুন চিড়িয়াখানা ওপেন হইতেছে এরকম। মানে প্রচুর চিড়িয়াখানা হচ্ছে। তার মানে এটা 10,000 হওয়ার কথা না। প্রতি সপ্তাহে যদি নতুন চিড়িয়াখানা হয় তাহলে তো অনেক চিড়িয়াখানা থাকার কথা, তাই না? এইটা আমাদের রাইটার বলছে। তাহলে ইস্টার্ন ইউরোপে উনি কাজ করছেন এবং ইস্টার্ন ইউরোপে অনেক চিড়িয়াখানা আছে। এই কথাটা আমরা পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলছে যে WZCS ডকুমেন্টের ব্যাপারে ইস্টার্ন ইউরোপের মানুষ কিছু জানতো না। তাহলে এরকম কোনো কথা কি রাইটার বলছে যে তারা জানতো অথবা জানতো না? ইস্টার্ন ইউরোপের মানুষ WZCS এর ব্যাপারে জানে কি জানে না, এরকম কোনো কথা আমাদের লেখক এই প্যাসেজে বলে নাই তার ভাষায়। সো এইটার আনসারটা আমরা করতে পারছি না। আনসারটা হবে নট গিভেন। এনজি লিখলাম, যদিও আমি নট গিভেন শর্টকাটে এনজি লিখতেছি, বাট মেইন এক্সামে কিন্তু এনজি লেখা যাবে না, নট গিভেন পুরোটাই লিখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে সিলেক্ট লিস্টে অন্তর্ভুক্ত জু গুলাকে প্রপারলি ইন্সপেক্ট করা হয়েছিল কিনা। আসেন আমরা দেখি তাহলে কি বলছে পরের কথাটাতে, যে দ্য সেকেন্ড ফ্ল, এখান থেকে দ্য সেকেন্ড ফ্ল ইন দ্য রিজনিং অফ WZCS ডকুমেন্ট। WZCS ডকুমেন্টে আরেকটা ভুল আছে, সেটা কি? ইজ দ্য নাইভ ফেইথ ইট প্লেসেস অন ইট ইন ইটস 1,000 কোর জুস। উনি বলতেছে এই যে তুমি বলছো 10,000-এর মধ্যে 1,000 চিড়িয়াখানা হচ্ছে খুব ভালো কোয়ালিটির, তোমার এই ধারণাটাও ভুল। এটা নাইভ ফেইথ, নাইভ মানে বোকার মতো কোনো কিছু বিশ্বাস করা। ওয়ান উড অ্যাসিউম দ্যাট, ওয়ান উড অ্যাসিউম দ্যাট মানে আপনি হয়তো ভাবতে পারেন, আপনি হয়তো ধারণা করতে পারেন, দ্য ক্যালিবার অফ দিস ইনস্টিটিউশনস উড হ্যাভ বিন কেয়ারফুলি এক্সামিন্ড। এই যে কেয়ারফুলি এক্সামিন্ড, এক্সামিন্ডেরই সিনোনিম হচ্ছে ইন্সপেক্টেড। উনি বলতেছে যে আপনি হয়তো ভাবতে পারেন যে এই 1,000 জু যেগুলা, এগুলাকে খুব ভালো মতো কি করা হয়েছে, এক্সামিন করা হয়েছে। বাট খেয়াল করেন, যখনই কোনো কথার পরে বাট বলা হয় তখন ওই কথাটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না? তাহলে তুমি খুবই মানে রহিম খুবই ভালো ছেলে বাট তাহলে রহিম খুব ভালো ছেলে বাট বাট বলার পরে কি আর ভালো কিছু আসবে না? রহিমের ব্যাপারে কোনো একটা নেগেটিভ ইনফরমেশন আসবে, তাই না? তো দেখবেন এই যে যারা গসিপ করে, পাশের বাসার আন্টিরা যারা গসিপ করে তারা এভাবে, হ্যাঁ, যে উনি ওই ছেলেটা খুব ভালো কিন্তু, হ্যাঁ, যে অমুক ভাবির মেয়েটা খুব ভালো কিন্তু, কিন্তু বলে তারপরে একটা একটা ক্রিটিসিজম ঢুকায় দেয়। তো এরকম আমাদের লেখক কি করছে, লেখক বলছে যে তুমি হয়তো ভাবতে পারো যে ইনস্টিটিউশন গুলাকে ভালো মতো কেয়ারফুলি এক্সামিন করা হচ্ছে, বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ক্রাইটেরিয়া ফর ইনক্লুশন অন দি সিলেক্ট লিস্ট মাইট মিয়ারলি বি দ্যাট দ্য জু ইজ এ মেম্বার অফ জু ফেডারেশন। উনি বলতেছে যে আসলে তেমন কিছুই না, তুমি যদি জু ফেডারেশনের মেম্বার হও তাইলেই তোমাকে তারা সিলেক্ট লিস্টে ঢুকাই দিবে। তার মানে মোটেই কেয়ারফুলি এক্সামিন করা হইতেছে না। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে জু ইন দ্য WZCS সিলেক্ট লিস্ট ওয়ার কেয়ারফুলি ইন্সপেক্টেড। প্রশ্নে বলছে
এই কথাটা যে তারা ভালো মতো এক্সামিন করে ঢুকাইছে। কিন্তু আমাদের লেখক কি বলছে? লেখক কি এই কথাটার সাথে এগ্রি করেছে? না। আমাদের লেখকের অপিনিয়ন আর ১৯ নাম্বার স্টেটমেন্টের অপিনিয়ন টোটালি আলাদা। দ্যাটস হোয়াই আনসারটা হবে নো। আওয়ার রাইটার ডাজ নট এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। উনি বলছে যে ঠিকমতো কেয়ারফুলি এটাকে ঢুকানো হয় নাই। তাহলে ২০ নাম্বার প্রশ্ন। ২০ নাম্বার প্রশ্নের মধ্যে আবার দেখেন কি আছে? রবিন হিল অ্যাডভেঞ্চার পার্ক নাউন আছে, তাই না? রবিন হিল। ২১ নম্বরে কি আছে? কলিন টাজ নাউন আছে, তাই না? সো এগুলো আমরা বের করব। তার আগে আমরা একটু এমসিকিউটা দেখে আসি। কারণ মনে আছে এমসিকিউতেও কি ছিল? WZCS ছিল। যেহেতু WZCS পাইছি আমরা, তাহলে এমসিকিউ এর আনসারটা তো পেয়ে যাওয়া উচিত, তাই না? আসেন দেখি। ২৩ নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাই আমরা। What were the objective of the WZCS document? WZCS ডকুমেন্টের উদ্দেশ্য, অবজেক্টিভ মানে হচ্ছে এইম কি ছিল? তারা করছেটা কি আসলে? তারা যেটা করছে তারা কি পরিমাণ জু আছে, ১০,০০০ জু আছে। তার মধ্যে থেকে ১,০০০ জুকে তারা সিলেক্ট করছে। ওখানে তারা ব্রিডিং প্রোগ্রাম চালাবে। কনজারভেশন প্রোগ্রাম চালাবে। তাই না? তাহলে অপশন এ থেকে ডি পর্যন্ত পড়েন। একটু কমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? যারা ক্লাসে মনোযোগী এখন পর্যন্ত যারা ফুল ক্লাসটা দেখতেছেন, অবশ্যই চেষ্টা করবেন এটা কমেন্ট করার। কারণ এত কষ্ট করে আপনি ক্লাস করতেছেন, একটা কমেন্ট আপনার থাকুক। তাহলে আমি বুঝবো যে আপনি ক্লাসটাতে পার্টিসিপেট করছেন প্রপারলি। তাহলে এ, বি, সি, ডি ৪ টা অপশন। এতে বলছে টু ইমপ্রুভ দ্য ক্যালিবার অফ জুস ওয়ার্ল্ড ওয়াইড। WZCS কি পুরো পৃথিবীতে চিড়িয়াখানার মান উন্নয়নের জন্য চেষ্টা করতেছে? না। বিতে বলছে টু আইডেন্টিফাই জুস সুটেবল ফর কনজারভেশন প্র্যাকটিস। তারা আইডেন্টিফাই করছে। তারা কিন্তু ১,০০০ জুকে আইডেন্টিফাই করছে, তাই না? তাহলে বি নাম্বার অপশনটা হইতে পারে। আচ্ছা, সিতে কি বলছে? টু প্রোভাইড ফান্ডস ফর জুস। আর পড়ার দরকার নাই। তারা কি টাকা পয়সা দিছে? কোথাও পাইছি আমরা এরকম যে WZCS চিড়িয়াখানাকে টাকা পয়সা দেয়? ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ তাও আবার। গরিব দেশের জুকে টাকা পয়সা দেয় এরকম কোনো কথা আমরা পেয়েছি? পাই নাই। আচ্ছা, ডিতে কি বলছে? টু লিস্ট দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ দ্য ওয়ার্ল্ড। পুরো দুনিয়ার যত এন্ডেঞ্জার্ড বা হুমকির সম্মুখীন যেসব প্রাণী আছে তাদের লিস্ট তৈরি করা। এরকম কোনো কথাও আমরা পাই নাই। তাহলে বি নাম্বার অপশনটা রাইট আনসার হতে পারে। আমরা বি নাম্বার অপশনটাকে সিলেক্ট করে ফেললাম। ২৪ নাম্বার প্রশ্ন দেখেন কি বলছে? রবিন হিল অ্যাডভেঞ্চার পার্ক। খুব মজার। তাহলে ২৪ এর মধ্যে রবিন হিল অ্যাডভেঞ্চার পার্ক, ২৫ এ কার নাম? কলিন টাজের নাম। তাহলে এই যে এই ব্যাপারটাই আপনাকে বুঝতে হবে। দেখেন ২৪ এবং ২৫, ২৪ এ অ্যাডভেঞ্চার পার্ক, ২৫ এ কলিন টাজ। এখন আমি যদি ইয়েস নো নট গিভেন এ যাই তাহলে দেখেন ২০ নাম্বার প্রশ্নের মধ্যে কি আছে? রবিন হিল অ্যাডভেঞ্চার পার্ক, ২১ নম্বরে কি আছে? কলিন টাজ। তার মানে বুঝতে পারতেছেন যে আপনি যদি মাল্টিপল কোয়েশ্চেন এট দ্য সেম টাইম সলভ না করেন, তাহলে আপনি টাইম ম্যানেজ করবেন কিভাবে? আপনি ১৬ থেকে ২২ পর্যন্ত একদম সলভ করতেছেন। তারপরে আবার শুরু করবেন ২৩ থেকে। তাহলে ততক্ষণে তো আপনার ওই প্যাসেজ পড়া হয়ে যাবে পুরাটা। ২০ মিনিট টাইমও শেষ হয়ে যাবে। তারপরে আপনি আবার পেছনে যাবেন। আবার ২৩-২৪ খোঁজা শুরু করবেন। তারপরে আবার ২৬ থেকে ২৮ খোঁজা শুরু করবেন। That's not how you do it. You cannot do the same thing again and again. একই প্যারাগ্রাফ ২-৩ বার করে পড়ার সময় আপনার পরীক্ষায় নাই। আপনাকে মাল্টিপল কোয়েশ্চেন টাইপ একসাথে সলভ করতে হবে। এই যে WZCS এটা দেখেই আপনাকে বুঝতে হবে যে তাহলে আমার এখন এমসিকিউ আসছে। রবিন হিল অ্যাডভেঞ্চার পার্ক যেখানে পাবেন, আপনি বুঝে যাবেন যে আপনার ২০ এর আনসারও এখানে, আপনার ২৪ এর আনসারও এখানে। ঠিক আছে? তার মানে প্যারালালি জিনিসটাকে সলভ করতে হবে। অলরাইট? এইটা যদি একবার কেউ শিখতে পারে তাহলে তার রিডিং এ ব্যান্ড 8, 8.5, 9 পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। যদি আপনি প্রপারলি প্যারালাল সলভিংটা শিখতে পারেন। আমি একটু আগে বলতেছিলাম যে আমি অনেকবার 9 পাইছি রিডিং এ এবং সময়ের আগে পরীক্ষা দিয়ে বসে থাকি। কিভাবে পারি? এই কারণেই পারি বিকজ আমি প্যারালালি সলভ করতেছি। সবাই ১৬ থেকে ২২ করে। আমি এট এ টাইম ১০ টা প্রশ্ন টার্গেট করে আগাই। এই কারণে কিন্তু ১ম এ আমরা প্রশ্ন টাইপগুলো দেখে নিছি। ঠিক আছে? সো মেক সিউর টু ডু দ্যাট, মেক সিউর টু প্র্যাকটিস ইট এট হোম। তাহলে WZCS নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন ছিল ২৬ থেকে ২৮ দেখেন। ২৬ থেকে ২৮ এর প্রশ্নের মধ্যেও কিন্তু WZCS ডকুমেন্টের কথা বলছিল। Which writer mentions a number of factors which led him to doubt the value of WZCS? WZCS ডকুমেন্টের ব্যাপারে আমাদের রাইটার কি ক্রিটিসিজম করছে? কোন জিনিসগুলাতে উনি বলছে যে এটা ভুল? ১ম এ উনি বলছিল যে ওই যে ১০,০০০ চিড়িয়াখানা আছে এইটা হচ্ছে
ইনকারেক্ট। ওই যে প্রথমেই বলছিল ফার্স্ট ফেইলিং, মানে তুমি যে বলতেছো যে 10,000 আছে এটা আসলে আন্ডার স্টেটমেন্ট, এটা ওনার প্রথম কথা ছিল। দ্বিতীয় কথা উনি বলছিল যে সেকেন্ড ফ্ল, এই যে সেকেন্ড ফ্ল উনি বলছিল যে তুমি যে চিড়িয়াখানাগুলো সিলেক্ট করছো এগুলোকে তুমি ঠিকমতো যাচাই বাছাই করো নাই, এটাও তোমার একটা ভুল। তাহলে আসেন আমরা দেখি যে এগুলো পাই কিনা। অপশন নাম্বার এতে কি বলছে দেখেন, দ্য নাম্বার অফ আনরেজিস্টার্ড জু ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নাম্বার অফ আনরেজিস্টার্ড, এই যে যে পরিমাণ চিড়িয়াখানা দুনিয়াতে আছে সবগুলোকে সে কি করে নাই, WZCS এর ভিতরে কাউন্ট করা হয় নাই, তারা আন্ডার এস্টিমেট করে ফেলছে। তাহলে 26, 27 এবং 28, এখানে সিকোয়েন্সিয়ালি আনসার দেওয়ার কিছু নাই, আপনি যেটা পাবেন সেটা আনসার করে ফেলবেন। সো আপনি 26 নম্বর আনসার এ মনে হচ্ছে, আপনি 26 এ লিখে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য ল্যাক অফ মানি ইন ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রি আমরা কোনো কথা পাই নাই এখনো। সিতে কি বলছে, দ্য অ্যাকশনস অফ দ্য আইল অফ হোয়াইট, তাহলে আইল অফ হোয়াইট লোকাল কাউন্সিল এগুলো পাই নাই। ডিতে কি বলছে, দ্য ফেইলিওর অফ দ্য WZCS টু এক্সামিন দ্য স্ট্যান্ডার্ডস অফ দ্য কোর জু। কোর জু এটা আবার একটা ইনভার্টেড কমার ভিতরে আছে, তার মানে এটা একটা টার্ম, এইটা আমরা পাইতে হবে যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, আপনি বুঝে নেবেন যে এটা প্যাসেজে হুবহু আছে, না থাকে আনসার করা যাবে না। তো এটা পাই নাই, যাই না। ইতে বলছে আনরিয়ালিস্টিক এইম অফ WZCS ইন ভিউ অফ নাম্বার অফ স্পিসিস সেভড, আবারও দেখেন ইনভার্টেড কমা আছে, সো নাই, পাই নাই। দ্য পলিসিস অফ WZCS জু ম্যানেজার, ম্যানেজারদের পলিসি, ম্যানেজার নিয়ে কোনো কথা পাইনি। সো একটা আনসার আমরা করতে পারতেছি 26 নম্বরে এ, এই একটা আনসার করতে পারতেছি। তাহলে দেখেন অ্যাট এ টাইম আমরা 3টা আনসার করলাম, এখানে 26 নম্বরের আনসার করলাম, এখানে 23 নম্বরের আনসার করলাম, আর ট্রু ফলস এন্ড নট গিভেন এর মধ্যে আমরা 18 এবং 19 দুটো আনসার করছি। টোটাল 4টা আনসার কিন্তু আমরা এই প্যারাগ্রাফ থেকে করে ফেলছি। তো এইভাবে যদি আপনি মাল্টিপল কোশ্চেন টাইপ অ্যাট এ টাইম সলভ করেন, হোপফুলি আপনার টাইম ম্যানেজমেন্টের যে প্রবলেমটা আছে এটা আর থাকবে না। অলরাইট, সো এই প্যাসেজটা কেমব্রিজ সিরিজের একটা প্যাসেজ, আপনারা প্যাসেজটা কেমব্রিজের বইয়ের মধ্যে পাবেন, বাসায় সলভ করবেন। প্যাসেজের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারিগুলো আমি আলাদা একটা শিটে তৈরি করেছি, আমি আপনাদের সাথে শিটটা একটু শেয়ার করে এখানে দেখাই। দেখেন, নাম্বার 1 পেটেন্টলি। পেটেন্টলি মানে কি, একটু আগে বলেছিলাম স্পষ্টভাবে, ক্লিয়ারলি। ওই যে তারা বলছিল যে লন্ডন জু খুব স্পষ্টভাবে তারা মিথ্যা কথা বলছে, ডিসঅনেস্ট অ্যাডভার্টাইজমেন্ট করছে। পেটেন্টলি সিনোনিম কি, অবভিয়াসলি, ক্লিয়ারলি, এভিডেন্টলি। এই শব্দগুলোর আবার স্যাম্পল সেন্টেন্স এখানে দেওয়া আছে। ইট ওয়াজ পেটেন্টলি ক্লিয়ার দ্যাট হি ওয়াজ লাইং, হার সাকসেস ওয়াজ পেটেন্টলি ডিজার্ভড, দ্য প্ল্যান ওয়াজ পেটেন্টলি আনফেয়ার টু সাম এমপ্লয়িজ। তাহলে শুধু শব্দর একটা অর্থ না, শব্দের অর্থ এবং সাথে সিনোনিম সেন্টেন্স না পড়লে আপনি কনটেক্সট ধরতে পারবেন না, ঠিক আছে। এইটার পিডিএফটা কিন্তু নিচে দেওয়া আছে, ডাউনলোড করবেন। নাম্বার 2 তে বলছে এক্সটল। এক্সটল মানে খুব বেশি প্রশংসা করা, খুব তেলবাজি, মানে অনেক বাড়িয়ে বলা কোনো কিছু। অলরাইট, প্রেইজ, গ্লোরিফাই কোনো কিছুকে, অ্যাপ্লড সিনোনিম সেন্টেন্স, হি উড অফটেন এক্সটল দ্য ভার্চুস অফ হার্ড ওয়ার্ক। দ্য লিডার এক্সটলড, পাস্ট টেন্স করছে, the bravery of the soldiers. She was extolled for her contributions to science. তো পজিটিভ নেগেটিভ দুই রকম কনটেক্সটেই শব্দটা ব্যবহার করা যায়। ওকে, মেডিওকার বলেছিলাম প্রথম প্যারাগ্রাফে ছিল, মেডিওকার মানে মাঝারি মানের, খুব একটা সিগনিফিকেন্ট না, তেমন ভালো না, অ্যাভারেজ। হ্যাঁ, যে রহিম ইজ এ মেডিওকার স্টুডেন্ট, হি ইজ এ মেডিওকার কুক, শি ইজ এ মেডিওকার কুক, এরকম। রাইট, দ্য অর্ডিনারি খুব সাধারণ আর কি, এক্সট্রাঅর্ডিনারি কিছুই না। হিজ পারফরমেন্স ইন দ্য এক্সাম ওয়াজ মেডিওকার। উচ্চারণটা খেয়াল করেন, মেডিওকার, মেডিওকার, মেডিওকার। উচ্চারণটা ঠিক মতো করলে বানানো হয়ে যায়, মেডিও, তাহলে ও আছে, ডিআইও, তাই না। উচ্চারণ প্রপারলি করবেন, তাহলে বানান ঠিক হয়ে যাবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।